দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। সন্তানের সুস্বাস্থ্যই বাবা মায়েদের সুখের পূর্বশর্ত। আমরা চাই সকল বাবা মা সুখী হোক। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আর আজ আমরা কথা বলবো শিশুর হাঁপানি বা অ্যাজমা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকাল আমরা অনেক শিশুকেই দেখি হাঁপানি বা অ্যাজমাতে ভুগছে। এই হাঁপানি বা অ্যাজমা সম্পর্কে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। অ্যাজমা এবং হাঁপানি রোগটা একই রোগ। অ্যাজমাটাকে ইংরেজি টার্মে আমরা মেডিকেল টার্ম ইউজ করি অ্যাজমা, আর হাঁপানি রোগ এটা বাংলা টার্ম। আমরা গ্রামগঞ্জে যারা মায়েরা বাবারা এই টার্মটা ইউজ করে হাঁপানি। আজ থেকে যদি আমরা কিছু পূর্বে চলে যাই, যে আমাদের গ্রামে দাদা দাদি নানা নানির শ্বাসকষ্ট রোগ ছিল, এই রোগটাই কিন্তু হাঁপানি রোগ। এই হাঁপানি রোগ কেন বাচ্চাদের হবে? অ্যাজমা হাঁপানি কিন্তু বাচ্চাদের হয়। তা আমরা যদি একটু দর্শকদের জন্য বুঝিয়ে বলতে চাই যে মানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা নিয়ে কল্পনা করি, যে আমাদের নাকের এই নস্টিল থেকে শুরু করে ন্যারিস, এটাকে বলা হয় ন্যারিস, এবং যে শ্বাসতন্ত্র একদম শেষ পর্যন্ত ব্রঙ্কিউল। তো এইটাকে যদি আমরা একটা বট গাছের সাথে তুলনা করি, যে বট গাছটা যদি আমরা কাণ্ড, মূল এবং উপরে যে পাতা, এই পাতাটাকে যদি আমরা নিচে দিয়ে দিই এবং তার মূলটাকে উপরে দিয়ে দিই, ঠিক যেরকম দেখা যায় আমাদের শ্বাসতন্ত্রটাও ঠিক এই রকম। তা এই শ্বাসতন্ত্রের যে নিচের অংশ অর্থাৎ পাতা, শাখা প্রশাখা পাতা, এই পাতা আমরা যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা নেওয়ার পরে আমাদের অক্সিজেনটা রক্তের মাধ্যমে এই ফুসফুসের মাধ্যমে রক্তে যাচ্ছে, ডিফিউশন প্রক্রিয়ায় রক্তেতে যাচ্ছে। এই রক্ত নিয়ে বিভিন্ন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কোষগুলো আছে এখানে সে মানে যাচ্ছে, এবং এখানে একটা ড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি আছে। কার্বন ডাইঅক্সাইডটা আবার সেম রক্তের মাধ্যমে সে ফুসফুসেতে চলে আসছে। তা এই ফুসফুসের যে ব্রঙ্কিউলগুলো আছে, এই ব্রঙ্কিউলে এক ধরনের মাংসপেশি থাকে যেটাকে আমরা ব্রঙ্কিয়াল মাসেল বলি। তাই অ্যাজমা রোগটায় ব্রঙ্কিয়াল মাসেলগুলো এখানে যে এক ধরনের ইনফ্লামেশন, একটা ইনফেকশন হয়ে এখানে এক ধরনের পানি জমে গিয়ে যে রেসপিরেটরি ট্র্যাক্টগুলো আছে, পথ আছে, এই পথটা ক্রমে সরু হয়ে যায়। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে অ্যাজমা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধুলাবালি এবং বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে, তখন আপনি তার পাশে বসে এই প্রকৃতির যে বাতাস আপনি সাফিসিয়েন্ট নিয়ে আপনার জীবন ধারণ করছেন, কিন্তু তার পাশে ওই একই বাতাস আছে, কিন্তু সে বাতাস নিয়ে সে সম্পূর্ণভাবে তার যে শরীরের ডিমান্ড এইটা পূরণ করতে পারছে না, তখন তার শ্বাসকষ্ট হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি হাঁপানি। হাঁপানি রোগটা এটা একটা বংশানুক্রমিক রোগ, যে বংশে যদি থাকে তাহলে এটা সাধারণত বাবা মার আছে, দাদা দাদির আছে। আমাদের বলা হয় যদি বাবা মার থাকে তাহলে তার সন্তানাদির বেশি হওয়ার পসিবিলিটি, বাবা মার নাই দাদা দাদির আছে তার থেকে একটু কম পসিবিলিটি বেশি। এই শ্বাসকষ্ট রোগটা সাধারণত বাচ্চা বড় এসব সবারই হতে পারে। তা আর্লিয়ে যে এটা সাধারণত শুরু হয় এবং এটা ক্রমান্বয়ে যখন বয়স বাড়ে এই রোগের প্রবণতা তখন বেশি হতে থাকে। স্যার, তাহলে আপনি বললেন যে অ্যাজমা মূলত বড়দের থেকে বংশগতভাবে বাবা মার থেকে তারপর সন্তানদের হতে পারে। এর বাইরে বংশগত কারণ ছাড়া আর কি কোনো কারণে শিশুদের মধ্যে অ্যাজমা শুরু হতে পারে? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা দায়ী। ঢাকা শহর, বিশেষ করে আমরা ঢাকা সিটির কথা বলি, ধুলাবালির যে একটা নর্মাল লেভেল থাকে তার থেকে আমাদের প্রায় 9 গুণ বেশি। আর রিসেন্টলি আমরা একটা স্টাডি করছি যে অ্যাজমা কোন কোন রোগীদের কোন এলাকায় বেশি হয়। দেখা গেছে সবচেয়ে ঢাকা শহরেই যারা বসবাস করে তাদের অ্যাজমা অ্যাটাকটেড বেশি হচ্ছে, কারণ ঢাকা শহরে যে বাতাসটা আছে এটা যথেষ্ট পরিমাণে কলুষিত বা অনেক বেশি পলিউটেড। স্যার, প্রথমেই শিশুদের মধ্যে যখন অ্যাজমা শুরু হয় তো কি কি লক্ষণ দেখে বাবা মারা বুঝবে বা কি কি লক্ষণ দিয়ে অ্যাজমার প্রকাশটা শুরু হবে? একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখনই যদি তার বাবা মার অ্যাজমা থাকে তাহলে তার শ্বাসকষ্টটা কিভাবে শুরু হবে? সেই বাচ্চা যখন ক্রমান্বয়ে, অর্থাৎ একটা বাচ্চা 3 মাস বয়স অথবা 6 মাস বয়স, তখন তার দেখা যাচ্ছে যে অল্প ঠান্ডা কাশি অথবা কোনো প্রকার কোল্ড এক্সপোজার হচ্ছে, তার থেকে তার নাক দিয়ে পানি পড়া শুরু হচ্ছে। এই পানি পড়া শুরুর পরে দেখা যাচ্ছে তার কাশি হচ্ছে, কাশির পরে তার শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টগুলো দেখা যাচ্ছে যে রাত্রিবেলায় বেশি হয়, অর্থাৎ কাশতে কাশতে তার ঘুম ভেঙে যাচ্ছে, বাচ্চা ঘুমোতে পারছে না, অথবা আর্লি মর্নিংয়ে বাচ্চার কাশি বেশি হচ্ছে। তাহলে বোঝা যাবে আমরা তখন, সে যদি ডাক্তারের কাছে আসে অথবা কোনো হসপিটালে যায়, যে ডাক্তার তাকে অ্যাটেন্ড করে, সেই হিস্ট্রিগুলো নেওয়া হয়,
তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। বাচ্চাদের অ্যাজমা ডায়াগনোসিসের জন্য মেইনলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস, হিস্ট্রি, বাবা মার থেকে হিস্ট্রি, তার কোনো ডাস্ট অ্যালার্জি আছে কিনা, অথবা দেখা যাচ্ছে যে কোথাও গেছে, একটা আবহাওয়া চেঞ্জ করছে, এই সিটি থেকে আরেক সিটিতে গেছে, তখন সে কোল্ড একটা এক্সপোজার হলো, তাহলে তার ঠান্ডা কাশিটা শুরু হচ্ছে। এইভাবে কিন্তু এই অ্যাজমাগুলো শুরু হয়। এটাকে আমরা ট্রিগারিং ফ্যাক্টর বলি। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে শুধু ধুলাবালি না, কিছু খাবারও দায়ী আছে। চিংড়ি মাছ, বিপ মিট, তারপরে ইলিশ মাছ, গরুর দুধ, এই জিনিসগুলো অনেকেরই যে অ্যালার্জিক প্রবলেম থাকে তারও ক্ষেত্রে কিন্তু এটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার সামগ্রিক দিক থেকে বলা হয় যে অ্যাজমা হলো যে বংশে যদি থাকে এইগুলো থাকবে, থাকার পরে এই ফ্যাক্টরগুলো তার ট্রিগারিং অর্থাৎ এইটাকে অ্যাজমাকে স্টিমুলেশন করার জন্য দায়ী। সেজন্য অ্যাজমার ডায়াগনোসিসের জন্য আমরা মেইনলি ক্লিনিক্যাল হিস্ট্রি, ইনভেস্টিগেশন এবং বেশিরভাগই তার হিস্ট্রি, এই হিস্ট্রি থেকে আমরা অ্যাজমাগুলো ডায়াগনোসিস করা হয়। স্যার, আপনি বললেন যে অ্যালার্জি থেকে বাচ্চাদের অ্যাজমা শুরু হতে পারে। আমরা অনেক সময় দেখি যে অ্যাজমাতে যেমন সর্দি কাশি হচ্ছে, এমনি আবহাওয়া পরিবর্তন বা অন্য কোনো কারণেও সর্দি কাশি বা ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এই অন্যান্য ঠান্ডাজনিত সমস্যা থেকে অ্যাজমাকে আলাদা করব কিভাবে? এখানে আমরা একটু ভুল করে ফেলি যে আসলে শ্বাসকষ্ট মানে অ্যাজমা, আবার শ্বাসকষ্ট মানে নিউমোনিয়া। না, তার রুগীরা আসেই তো আমাদের কাছে যে তার শ্বাসকষ্ট অর্থাৎ তার রেসপিরেটরি রেট বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকে ছাতার নিচে বসে যাচ্ছে, এই সিমটমগুলো নিয়ে সে আমার কাছে আসে। জ্বর আছে, জ্বরের সাথে কাশি আছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি পাই, আমরা যদি এখানে একটু দর্শকের উদ্দেশ্যে বলি যে শ্বাসকষ্ট, আমরা যে শ্বাস প্রশ্বাসের গতি আছে, যেমন 0 থেকে 2 মাস একটা বাচ্চার শ্বাস প্রশ্বাস নর্মালি থাকতে হবে 60-র নিচেই। তারপরে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত একটা বাচ্চার শ্বাস প্রশ্বাসের গতি থাকতে হবে 85-র নিচেই। আবার 1 বছর থেকে 5 বছর পর্যন্ত একটা বাচ্চার শ্বাস প্রশ্বাসের গতি থাকতে হবে 40-এর নিচেই। তা যখনই তার 1 মিনিটে এই শ্বাস প্রশ্বাসের গতি, আমরা ডাক্তাররা যারা এটা পরীক্ষা করে পাই, অর্থাৎ তার ভিতরে আমরা সাইন পাচ্ছি। তা এইটা একটা জিনিস। আর কিছু সিমটম নিয়ে যেমন বাচ্চারা আসবে, বাচ্চার মারা, বিশেষ করে প্যারেন্টস অথবা কেয়ার গিভাররা আসে, যে প্রথমে কি আমার বাচ্চার শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, কেমন যেন তার অনেক ঘন ঘন শ্বাস নিচ্ছে, বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, তার গলার নিচে কেমন যেন ডেবে যাচ্ছে, এইটা নিয়ে সে আসে। তারপরে আরেকটা বলবে যে প্রত্যেকবার শ্বাস নেওয়ার সময় তার বুকের ভিতর থেকে কেমন যেন একটা শব্দ হচ্ছে, ইনস্পিরেটরি স্টাইডার, স্যার কেমন যেন একটা শব্দ হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে সে কিন্তু ডাক্তারের কাছে আসতেছে। আরেকটা জিনিস, অনেক বাসায় মশার কয়েল ইউজ করা হয়, অ্যারোসল ইউজ করা হয় মশা মারার জন্য। এই মশার যে কয়েলের ধোঁয়াটা, এই ধোঁয়া কিন্তু অনেকটা সেই অ্যাজমার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে অ্যারোসল যেটা আমরা ইউজ করি, এই অ্যারোসলও কিন্তু অ্যাজমার একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেজন্য অনেকটা খেয়াল করতে হবে যে বাসায় অ্যাজমা রোগী আছে, শ্বাসকষ্টের বাচ্চা আছে, যে লোকই থাকুক, এইগুলো বাসায় ইউজ করার সময় অনেকটা সতর্ক হতে হবে, যথাসম্ভব ইউজ না করাই ভালো। তার মানে স্যার, তাহলে গ্রামের থেকে শহরের বাচ্চারাই এই অ্যাজমা বা হাঁপানিতে বেশি আক্রান্ত হচ্ছে। গ্রামে মুক্তবায়ু আছে, শহরের মতো এরকম বদ্ধই নাই। আর আমাদের এখন সবচেয়ে ঢাকা শহরের একটা বড় সমস্যা যে এই যে মানে কনস্ট্রাকশনের যে বিল্ডিং, রাস্তাঘাট খুঁড়ে রাখছে, একটা অপরিকল্পিত নগর আমাদের। তো এই অপরিকল্পিত নগর দেখেন, যেখানে বালি রেখে দিয়েছে, এই বালিগুলো উড়িয়ে ধোঁয়া বাতাসের সাথে মিশে যাচ্ছে। তাই এই বাতাস তো আপনার বাচ্চা, আমার শ্বাস প্রশ্বাসেই যাচ্ছে, আলটিমেটলি তো আমি আপনার বাচ্চা অ্যাফেক্টেড হচ্ছেই। স্যার, এক্ষেত্রে শিশুদের অ্যাজমা হলে এদের চিকিৎসা পদ্ধতিটা কিভাবে হয়? এটা কি পুরোপুরি নিরাময় হয় অ্যাজমা? অ্যাজমা কিন্তু নট কিউরেবল ডিজিজ, অ্যাজমা হলো কন্ট্রোলেবল ডিজিজ। এটা কন্ট্রোল থাকবে, 100% ভালো হবে না। আপনি যদি ট্রিটমেন্টের পার্টে, আমি বিশেষ করে কাউন্সিলিং করার সময় আমি প্যারেন্টসদেরকে বলি যে আপনি যদি 3D মেনটেন করে চলেন। 3D কি, যে আপনার প্রথম ডিতে ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিনের ভিতরে কি, আপনার বাচ্চা যে ধুলা বালি, তার নর্মাল লাইফস্টাইল, মোটিভেশন, এগুলোকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার অ্যাজমা ভালো থাকবে। দ্বিতীয় ডিতে কি, ডায়েটারি। আমি বলছিলাম যে কিছু খাবার আছে যে খাবারগুলো তার অ্যাজমার ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাহলে ওই খাবারগুলো তাকে অ্যাভয়েড করে চলতে হবে। যেমন অনেকেরই কোল্ড অ্যালার্জি আছে, সে আইসক্রিম খাবে না, ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে জিনিসগুলো বের করে খাবে না, তাহলে তার এই ডায়েটারি হলো। কিছু খাবার আছে যেগুলো অ্যালার্জিক প্রবলেম করে, যেমন আমি শুরুতেই বলছিলাম যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, হাঁসের ডিম, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে ইনভ্যারিয়েবল সবারই এই খাবারগুলোই, অনেকেরই অ্যাজমার মানে অ্যালার্জিক প্রবলেম থাকে, এই খাবারগুলো সে অ্যাভয়েড করে চলবে যদি তার থেকে থাকে।
তারপরে 3 নম্বরের ডিতে বলা হয় ড্রাগস। তাহলে ড্রাগস আপনি প্রথম 2টা ডি যদি মেনটেন করতে চান ড্রাগস নাও লাগতে পারে, আর প্রথম ডিতে যদি তার সমস্যা ইমপ্রুভ হচ্ছে না তাহলে আমরা হয়তো লাস্টের ড্রাগসে যাই। তাহলে আপনাকে 3টে ডি সামগ্রিকভাবে মেনটেন করে চলতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাজমা কন্ট্রোল থাকবে। অ্যাজমা যে 100% কিউরেবল, অনেক সময় দেখা যায় যে আর্লি এজে যদি অ্যাজমা ডায়াগনোসিস হয়, সে যদি ট্রিটমেন্টে থাকে অনেক সময় তার ওষুধও লাগবে না, শুধু তার ডিসিপ্লিন এবং ডায়েটারি মডিফিকেশন করলে তার লং টাইম ইভেন তার লাইফেও কোনো ওষুধ লাগবে না। অনেক সময় দেখা যায় যে অ্যাজমা হলে শিশুদের ইনহেলার দেওয়া হয়, তো অনেক ক্ষেত্রে শিশুরা ইনহেলার ব্যবহার করতে চায় না, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমরা যখন একটা বাচ্চাকে তার ডায়াগনোসিস করি যে আপনার বাচ্চা অ্যাজমা ডায়াগনোসিস হলো, তাকে ইনহেলার দেওয়া হয়। ইনহেলার নেওয়ার পরে কিন্তু তার বাবা মা ইনহেলার নিতে চায় না। তার একটা ধারণা থাকে, স্যার আমার বাচ্চার রোগটা কি এত খারাপ পর্যায়ে চলে গেল, আপনি লাস্ট পর্যায়ে চলে গেছে যে আপনি তাকে ইনহেলার দিলেন। কিন্তু ইনহেলার হলো ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট। আমি যদি একটু বাচ্চাদের বিশেষ করে প্যারেন্টসদের জন্য বলি যে আপনার বাচ্চাকে ইনহেলার নিলে কী হবে, ওর সমস্যাটা কোথায়, এটা তো ফুসফুসের সমস্যা, তা আমি ডাইরেক্ট জাস্ট ফুসফুসে ওষুধ দিয়ে দিচ্ছি। এইটা হলো আপনার বাচ্চা যদি ওষুধ খায় কী হবে, ওষুধটা আপনার পেটে যাবে, বাচ্চার পেটে যাবে, পেট থেকে রক্ত যাবে, রক্ত তখন ফুসফুসে নিয়ে যাবে, ওর কাজ হবে। আপনার বাচ্চার ওষুধ তো শুধু ফুসফুসে নিয়ে যাবে না, রক্ত তার কিডনিতে নিয়ে যাবে, লিভারে নিয়ে যাবে, মাথায় নিয়ে যাবে। তাহলে যে অর্গানে যে জায়গায় তার দরকার নেই এখানে নিয়ে যাচ্ছে, সেখানে ক্ষতি করবে। তখন কিন্তু মা বাবারা মোটিভেটেড হয়, হ্যাঁ স্যার আমার বাচ্চার তাহলে ইনহেলারই নিই। তারপরে আরেকটা জিনিস আমি একটু এটা বলে রাখা দরকার, যেহেতু ইনহেলারের কথাটা আসলো, আমরা অনেক বাচ্চাকে সাধারণত 2টা ইনহেলার দিই। তো এখানে 2টা ইনহেলার অনেকে করে, স্যার 2টা ইনহেলার দিলেন কেন? হ্যাঁ, এখানে 2 ধরনের ইনহেলার আছে, একটা হলো ব্লু ইনহেলার, ব্লু কালার, আর একটা হলো যেটা আমরা কমলা কালার বলি। তাই ব্লু কালারটাকে ইউজ করা হয় রিলিভার হিসাবে, যে আমরা এটা তাকে অ্যাডভাইস করি যে আপনার বাচ্চার যখনই ঠান্ডা কাশি শ্বাসকষ্ট হবে, হ্যাঁ বুকে চাপ হবে অথবা বুকে শোষ শব্দ হচ্ছে, তখনই আপনার বাচ্চাকে এটা 2 চাপ দিয়ে দিবেন। এইটে তার সমস্যা নাই, আর বুকের সমস্যা ঠান্ডা কাশি নাই, দরকার নাই। কিন্তু যারা একটা রেড অথবা মানে কমলা কালারের যেটা দেওয়া হয়, এইটাকে লং টাইম আমরা দিলে সাধারণত 1 বছর 6 মাস 1 বছরের জন্য দিয়ে রাখি, যে প্রত্যেকদিন সকালে 2 চাপ এবং রাতে 2 চাপ। এটাকে বলা হয় প্রিভেন্টার, যে তার ক্রনিক ইনফ্লামেশন হয়ে তার রেসপিরেটরি যে পাথওয়ে আছে, এই পাথওয়ের গঠন প্রক্রিয়াকে নষ্ট করে দিচ্ছে, এইটাকে সে প্রিভেন্ট করবে। অলওয়েজ 2টা ইনহেলার দেওয়া যায়। যারা অ্যাজমা প্যারেন্টস, বিশেষ করে রোগীর প্যারেন্টস থাকে, তারা আমাদের কাছে অনেক সময় কোয়েশ্চেন করে যে স্যার এইটুকু বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাকে আপনি কেন 2টা ইনহেলার দিলেন? হ্যাঁ, তখন তাকে কিন্তু আপনাকে কাউন্সিলিংয়ের পরে নির্ভর করবে আপনার প্যারেন্টস তার বাচ্চাকে ওষুধ দেবে কি দেবে না। তার মানে যে 2টো ইনহেলার থাকে, একটা হচ্ছে তাৎক্ষণিক যদি কোনো সমস্যা হয় যেটাকে বলা হয় রিলিভার, আর আরেকটা যেটা মেইনটেনেন্স করে, মানে প্রিভেন্টার হিসেবে থাকে। ধন্যবাদ স্যার। যদি একজন অ্যাজম্যাটিক শিশু, তার যদি তাৎক্ষণিকভাবে বা শুরু থেকে যদি চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে তার কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? তার বাচ্চাকে যদি সে ট্রিটমেন্ট না করে, তাহলে তার রিপিটেডলি শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে। তারপরে যেটা হলো যে তার শ্বাসনালীগুলো ক্রমান্বয়ে শুরু হয়ে যাবে। ইভেন তার ইসের থেকে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি যে কোর পালমোনালি, যে তার এই ফুসফুসের সমস্যার জন্য তার হার্টের সমস্যা ডেভেলপ করে। হঠাৎ দেখা যাবে তার হার্ট ফেলার যে সাইনগুলো নিয়ে আসছে, এটা যদি অ্যাজমা শুরু থেকে ট্রিটমেন্ট না করেন, তাহলে এটা তার জীবনহানির পর্যায়ে একটা চলে যেতে পারে। সেজন্য অ্যাজমা আপনার বাচ্চার যদি আর্লি স্টেজে আপনার কাছে মনে হয় আপনার বাচ্চার শ্বাসকষ্ট, হাঁপানিজনিত সমস্যা থাকতে পারে, আপনি ডায়াগনোসিসের জন্য যারা অ্যাজমা রোগগুলো দেখে, অর্থাৎ শিশুদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তাদের কাছে নিয়ে যান। এই ডায়াগনোসিস করার জন্য অনেক প্রকার ইনস্ট্রুমেন্ট, অনেক প্রকার মানে পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করে তারা দেখবে যে অ্যাজমা আছে কিনা। অ্যাজমা যখন ডায়াগনোসিস করবে, তখন যদি ট্রিটমেন্টের পর্যায়ে থাকেন, তাহলে আপনার বাচ্চার কোনো একটা পর্যায়ে গিয়ে অত সে অনেক ভালো হয়ে যাবে, ইভেন তার ওষুধপত্র নাও লাগতে পারে। স্যার, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত শিশুরা একটুতেই হাঁপিয়ে পড়ে, বেশি দৌড়ঝাঁপ করতে পারে না, খেলাধুলা করতে পারে না। তখন এক্ষেত্রে আমাদের বা কি করা যেতে পারে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে, তার বাবা মা এই বাচ্চার অ্যাজমা প্রবলেম আছে, শ্বাসকষ্ট প্রবলেম আছে, ওকে আউটডোর গেম খেলতে দেয় না। তখন আমরা তাকে অ্যাডভাইস করি যে রিলিভার যে ড্রাগটা আছে, অর্থাৎ ব্লু ইনহেলার, সে খেলা শুরু করার 10 মিনিট আগে এই ইনহেলারটা নেবে। খেলা শুরু করলো
আপনার 10 মিনিটস পরে আর একবার এই ইনহেলারটা নিয়ে নেবে, তাহলে সে ফুল টাইমে যত সময় খেলছে তার আর শ্বাসকষ্ট হবে না। এটাকে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা বলা হয়। সেই জন্য মানুষের একটা ভুল ধারণা যে আমার বাচ্চার একটু শ্বাসকষ্ট রোগ আছে, ওকে আউটডোরের গেম সমস্ত কিছু খেলাধুলা বন্ধ করে, ওর বিকেলে ইভেন বাসার ছাদেও যেতে দেয় না, যে ও ছাদে যাওয়া যাবে না, তাহলে বাচ্চাটা কিন্তু ডিপ্রেশনে ভুগছে। তাকে আপনি রেগুলার যে মানে প্র্যাকটিস, তার স্কুল, তার ডেলি মাঠের ইসে যাবে, সব কিছু নর্মাল ওয়েতে তাকিয়ে দেবেন, তাহলে তার ব্রেন ডেভেলপমেন্ট, তার মেন্টাল ডেভেলপমেন্ট সব কিছু ঠিক হবে। মানে আগে থেকেই যদি আমি এর ব্যবস্থা নিয়ে থাকি, তাহলে একজন শিশুর যার অ্যাজমা বা হাঁপানি রয়েছে তার দৈনন্দিন জীবনযাপনে খুব একটা বাধা আসবে, হ্যাম্পার্ড হবে না। স্যার, আমরা কখনোই চাইবো না যে একজন শিশু অ্যাজমাতে আক্রান্ত হোক। সেক্ষেত্রে আমার সন্তানকে যদি আমি অ্যাজমা থেকে মুক্ত রাখতে চাই, তাহলে কি কি করতে পারি? কোনো বাবা মাই চায় না যে আমার বাচ্চা অ্যাজমাতে আক্রান্ত হোক, মানে রোগে ভোগার ভিতর থাকুক। সেজন্য বাবা মার উচিত হবে, আপনার যদি ফ্যামিলিতে কারোর অ্যাজমা থাকে, আর্লি স্টেজে আপনার রোগীকে ডায়াগনোসিস করেন, ডাক্তারের পরামর্শ অনুসারে চলেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার, আমি প্রথমেই শুরুতেই বলছিলাম 3D, এই 3টে ডি মেনটেন করে চলবেন, ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগস, তাহলে আপনার বাচ্চার অ্যাজ এ হোল একটা নর্মাল লাইফ, নর্মাল মানুষ উইদাউট অ্যাজমা, যার অ্যাজমা নেই তার মতো লাইফ লিড করবে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মায়েরও কিছু ভূমিকা আছে, কেয়ার গিভারেরও কিছু ভূমিকা আছে, তার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। 6 মাস পর্যন্ত আমরা বলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, বুকের দুধ ছাড়া সে কোনো কিছু খাবে না। হ্যাঁ, আপনি যদি প্রথমেই লাইফের প্রথম থেকেই গরুর দুধ অথবা কৌটা জাতীয় দুধ, আর্টিফিশিয়াল ফিডিং শুরু করেন, তাহলে কিন্তু তার ঠান্ডা কাশির প্রবণতা বেড়ে যাবে। যদি তার বাবা মার অ্যাজমাটিক প্রবলেম থাকে, তাহলে এগুলো মেনটেন করতে হবে। আর বিশেষ করে আমাদের যে ইপিআই শিডিউলে যে টিকাগুলো দেয়, ভ্যাকসিনগুলো দেয়, এই ভ্যাকসিনগুলো দিতে হবে। 6 মাস বয়সে যার অ্যাজমাটিক প্রবলেম আছে, তার প্রতি বছর যদি একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয় সিজন চেঞ্জ হওয়ার আগে, তাহলে তার অ্যাজমাটিক প্রবলেমগুলো হবে না। সিজনাল যে ফ্লু গিয়ে দিয়ে তার অ্যাজমাটিক প্রবলেমগুলো হতো, এগুলো হবে না। তারপরে 2 বছর বয়স থেকে আপনি যে নিউমোকক্কাল ভ্যাকসিনগুলো দিতে বলা হয়, যারা অ্যাফোর্ড করতে পারে আমরা তাদের জন্যই বলি যে এই টিকাগুলো আপনার বাচ্চাকে দেন। ধন্যবাদ স্যার, এত সুন্দর করে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বোঝানোর জন্য। আমাদের বাবা মার উদ্দেশ্যে যদি আপনি আরও কিছু যুক্ত করতে চান। আপনার শিশু আরও 10টা বাচ্চার মতো নর্মাল লাইফ লিড করতে পারবে যদি আপনার অ্যাজমাটিক প্রবলেম থাকে। তাহলে এই শিশুকে আর্লি স্টেজে ডায়াগনোসিস করেন, তার লাইফস্টাইল মডিফিকেশন করেন, তাহলে দেখবেন যে অন্যান্য 10টা বাচ্চার মতো সে নর্মাল লাইফ লিড করছে এবং সে সমাজে ক্রমান্বয়ে বেড়ে উঠছে, সমাজে সে একটা সম্পদ হয়ে আসছে এবং সমাজে সে কন্ট্রিবিউশন করছে। স্যার, আমাদের আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কথা বললাম শিশুদের হাঁপানি বা অ্যাজমা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।